আকাশ তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে। তার বাবার এক ব্যবসায়ী কলিগের মেয়ে আকাশকে পছন্দ করত। মেয়েটি আকাশকে প্রপোজ করেছিল একটু ইউনিক ওয়েতে। একটা ছোট্ট চিরকুট লিখে তার অনুভূতি প্রকাশ করেছিল। আকাশের ভাবমূর্তি ছিল স্বাভাবিক। মেয়েটি আকাশকে চুপ থাকতে দেখে সামনাসামনি জিজ্ঞাসা করে উত্তর চায়। আকাশ খুব স্বাভাবিকভাবে জানিয়েছিল, আমার তোমাকে ভালো লাগে না। আকাশ ভেবেছিল মেয়েটি ভুলে গিয়েছে তাকে, কিন্তু না, মেয়েটি সবসময় আকাশের আশেপাশে থাকতো, বিভিন্নভাবে তার ভালোবাসা প্রকাশ করত। আকাশ মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হতো, কিন্তু মেয়েটির কাজকর্মে সে অবাক না হয়ে পারত না। আকাশের মনে হতো মেয়েটি হয়তো তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মেয়েটির প্রতি তেমন কোনো ফিলিংসই আসেনি। মেয়েটি আকাশের থেকে এত নীরবতা পেয়েও কখনো পিছপা হয়নি। এভাবে প্রায় 1 বছর পেরিয়ে যায়। আকাশের মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। সে বিদেশে যাওয়ার জন্য সব কিছু রেডি করে। তার ফ্লাইটের 2 দিন আগে ব্যবসার কাজে এক জায়গার সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তার পিছে ঘুরঘুর করা মেয়েটির সাথে একটি ছেলের কথোপকথন শুনতে পায়, সাথে ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত। মেয়েটি মূলত আকাশের বাবা। আকাশের এত টাকা দেখে এই নাটকগুলো করত। আকাশ সেদিন এত রেগে গিয়েছিল। মেয়েটির প্রতি তার অনুভূতি নেই ঠিক আছে, কিন্তু মেয়েটি এত পাগলামি করে তাকে বিরক্ত করত, এর মাসুল দেবে না। আকাশ কারণ ছাড়া কাউকে কিছু বলতো না। যেমন সে কখনো মেয়েটির অনুভূতির জন্য তাকে ছোট করেনি। তার অনুভূতির ঘর শূন্য হলেও। কিন্তু সেই দিন আকাশ মেয়েটির সামনে গিয়ে কোনো কথা ছাড়াই কষিয়ে 2টো থাপ্পড় মারে। এখানেই শেষ নয়, আকাশের সাথে একটি মেয়ে ফ্রেন্ডও ছিল। সে আকাশকে ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল। আর তার তো টাকার জন্য পরবর্তীতে পুরো লিঙ্ক ভাইরাল হয়ে গিয়েছিল। তাছাড়া বন্ধু হিসাবে অরুণ আছেই। প্রতিটি মেয়ে এত লোভী টাইপ। মেয়েদের ওপর থেকে আকাশের মন একদমই উঠে গিয়েছে। পুরো কথা ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলল। মেঝেতে দ্বিখণ্ডিত হওয়া ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের ওপরে বিরক্ত হলো। এখন তাকে সব গোছানো কাজ আবারও করতে হবে। হঠাৎ হঠাৎ রাগের কারণে নিজেকেই 2টো থাপ্পড় দিতে ইচ্ছে করে তার। কিন্তু রাগলো কেন? মেয়েটিকে ডিভোর্স দিবে ভাবতেই রাগ হলো। কারণ জানে না, নিজের ওপরে চরম বিরক্ত সে। 2 দিন পেরিয়েছে। সন্ধ্যার পর পর সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে বসে আছে। আসমানি নওয়ান কাঁথা সেলাই করছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে ঝাঁকিয়ে হাত নেড়ে বোঝায় সে সেলাই করতে চায়। আসমানি নওয়ান অবাক হয়ে বলে, তুই পারিস? সন্ধ্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ভদ্র মহিলা সন্ধ্যার হাতে কাঁথা সুই দিলে সন্ধ্যা খুশি হয়ে আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে। মৃদু হেসে হাত দিয়ে ইশারায় বোঝায়, তুমি অনেক ভালো। আসমানি নওয়ান সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে, আমার জান্নাতের চেয়ে ভালো কেউ নাই, বুঝলি? সন্ধ্যা ইশারা করে, তুমি আমাকে জান্নাত ডাকো কেন? ভদ্র মহিলা মৃদু হেসে বলে, কারণ তোর মুখ দেখলে আমি মেলা শান্তি পাই মা। জান্নাতে যেমন অনেক সুখ শান্তি, তেমন তোর দিকে তাকালেই আমি এমন শান্তি পাই। কারণ শুনবি? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি জানায়। সে শুনতে চায়। আসমানি নওয়ান কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। সন্ধ্যার মুখে চুমু খেয়ে বলে, কোনো একদিন শুনবি। এখন তোর কাজ কর মা। আসমানি নওয়ানের চোখের কোণে পানি। সন্ধ্যার চোখে যা ধরা দেয়। মেয়েটি আসমানি নওয়ানকে ঝাঁকিয়ে বোঝায়, তোমার চোখে পানি কেন? আসমানি নওয়ান সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে থাকে। আসমানি নওয়ান কাঁদলে তার ভালো লাগে না। আপাতত এই একটা মানুষই তার একমাত্র আপন। আসমানি নওয়ান নিজেকে সামলে সন্ধ্যাকে ছেড়ে মৃদু স্বরে বলে, এই নে, কাজ শুরু কর, দেখি তো কেমন পারিস। সন্ধ্যায় ইশারায় বোঝায়, আর কাঁদবে না তো? আসমানি নওয়ান হেসে ফেলল, দেখ কেমন মেয়ের মতো কথা বলে। অবশ্য এটা তো তোর মেয়েই। মাথা নেড়ে বলে, আমার জান্নাতের কথা অমান্য করি কি কইরা? সন্ধ্যা হাসল। বেল বেজে উঠলে আসমানি নওয়ান মাথা থেকে ব্যান্ড খুলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা সেলাইয়ে মনোযোগ দেয়। আসমানি নওয়ানের ছোট বোন আর তার মেয়ে শিমু তাদের বাড়িতে এসেছে। আসমানি নওয়ান এতদিন পর বোনকে পেয়ে ভীষণ খুশি হয়। জড়িয়ে ধরে বোনকে। এরপর কথা বলায় ব্যস্ত হয়ে যায়।
শিমু তার খালাকে জিজ্ঞাসা করে, খালামণি, সন্ধ্যা ভাবি কোথায়? আসমানি নওয়ান তার ঘর দেখিয়ে দিলে চঞ্চল শিমু দৌড় দেয় তার খালার ঘরের দিকে। বিছানার ওপরে একটি মেয়েকে খুব মনোযোগ দিয়ে সুতার কাজ করতে দেখে শিমু এগিয়ে এসে বলে, তুমি আকাশ ভাইয়ার বউ সন্ধ্যা ভাবি? মেয়ে কণ্ঠে সন্ধ্যা মাথা উঁচু করে অপরিচিত এক মেয়েকে দেখে ভুরু কুচকে তাকায়। শিমু এগিয়ে এসে বলে, তুমি আমার ভাবি তাই না? সন্ধ্যা বোকা চোখে চেয়ে ইশারায় বোঝায়, হুম। শিমু এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে হাসে। এরপর সন্ধ্যার সামনে সোজা হয়ে বলে, আমি আকাশ ভাইয়ার খালাতো বোন, বুঝেছ? সন্ধ্যা ইশারায় বোঝায়, বলে, কেমন আছো? শিমু বুঝতে একটু প্রবলেম হয়, তবে বুঝতে পেরে উত্তর দেয়। সাথে সন্ধ্যাকে পাল্টা জিজ্ঞাসা করলে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সেও ভালো আছে। শিমু গালে হাত দিয়ে বলে, ভাবি, তুমি খুব সুন্দর করে হাসো, আমি তো ক্রাশ খাচ্ছি, ওয়াও। শিমুর কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে, ইশারাই বোঝায়, তুমি দেখতেও সুন্দর, তোমার হাসিও সুন্দর। শিমু হেসে তার কোলের রাখা ব্যাগের ভেতর থেকে সন্ধ্যার জন্য আনা কিছু বের করলো। প্রথমে সন্ধ্যার দিকে পুরো 5টি শাড়ি এগিয়ে দিল, যার মধ্যে 2টো জামদানি, একটি সুতি আর 2টি কাতান। এগুলো তার মা এনেছে। শিমু তার ভাবির জন্য আলাদা করে এনেছে হাতের চুড়ি, ম্যাচিং করে কিছু জুয়েলারি, মেকআপের একটি সেট। সব শেষে বের করে 2টি আলতা। সন্ধ্যা চুপচাপ শিমুর কাজ দেখছিল। আলতা দেখে মেয়েটির মন ভীষণ পুলকিত হয়। একটি আলতা সন্ধ্যা হাতে নিয়ে শিমুকে ইশারায় বোঝায়, আপু, একটি আলতা আমাকে দিবে? সন্ধ্যার কথা বুঝতে পেরে শিমু শব্দ করে হেসে ফেলে, অতঃপর বলে, বোকা ভাবি, এই সব কিছু তোমার জন্যই এনেছি। আলতা আমার ভালো লাগে, তাই তোমার জন্য ভয়ে ভয়ে এনেছি। সবাই এসব পছন্দ করে না, ভেবেছি তোমার ভালো লাগবে কিনা। সন্ধ্যা হাত নেড়ে বোঝায়, আলতা আমার ভীষণ, মানে ভীষণ পছন্দ। শিমু হেসে সন্ধ্যার জন্য আনা সব কিছু সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার খালা শাশুড়ি আর তোমার ননদিনীর থেকে গিফট, বুঝেছ? ফর্মালিটির জন্য ফিরিয়ে দিতে বলার আগেই বলে দিচ্ছি, গিফট ফিরিয়ে দেওয়ার কথা বলা ঘোর অন্যায়। সন্ধ্যা সত্যি ভেবেছিল কিছু বলবে, তার আগে শিমুর এহেন কথায় সন্ধ্যা হেসে ফেলে। শিমুর মা ঘরে আসে। সন্ধ্যা শিমুর মা বুঝতে পেরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভদ্র মহিলা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আসে। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কেমন আছিস মা? সন্ধ্যা অবাক হয়ে তাকায়, যেন ইনি তার কত আপন। কিন্তু সন্ধ্যা তো এনাকে চেনে না, আজকেই প্রথম দেখল। অবাকের রেশ কাটিয়ে সন্ধ্যা মাথা নেড়ে জানায়, সে ভালো আছে। উনি কেমন আছেন? শিমুর মা মৃদু হেসে বলে, তোকে দেখে অর্ধেক ভালো হয়ে গেলাম। অসুস্থতার জন্য আসতে পারছি না, সুস্থ হয়েই ছুটে এসেছি। সন্ধ্যা কি বলবে বুঝতে না পারে না। মেয়েটি চিন্তিত বদনে চেয়ে আছে। এরকম ব্যবহারের কাছের মানুষেরা ছাড়া আর কেউ করে? শিমুর মা সন্ধ্যার মুখে 3টে চুমু এঁকে দেয়। শিমু নিজেও অবাক হয়, তার মায়ের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যাকে দেখে তার মায়ের এমন রিয়াকশন তাকে কনফিউজড করে দিচ্ছে। আবার ভাবলো, সন্ধ্যা কথা বলতে পারে না, এই জন্য হয়তো তার মা বেশি আবেগী হয়ে গিয়েছে। শিমুর মা নিজেকে সামলে বলে, তোকে নিজ হাতে অনেক কিছু রেঁধে খাওয়াবো, একসাথে খাবো, অনেক দিন থাকবো এখানে, বুঝেছিস তো? সন্ধ্যা বিস্ময় মুখে মাথা নাড়ে। আসমানি নওয়ানের ব্যবহার তার প্রথম প্রথম এমন অবাক লাগতো, এখন তার বোনের সেম বিহেভ সন্ধ্যাকে ভাবনায় ফেলে দেয়। শিমু এগিয়ে এসে বলে, আচ্ছা আম্মু, এবার আমার ভাবিকে ছেড়ে আমাকে দাও, আমার ভাবির সাথে অনেক গল্প করার আছে। শিমুর কথায় আসমানি নওয়ান সহ তার মা হেসে ফেলল। সন্ধ্যাও মৃদু হাসল। তার বয়সী এক মেয়ে পেয়ে সন্ধ্যা ভীষণ আনন্দিত হয়েছে। শিমুর মা আসমানি নওয়ানের হাত থেকে একটি ব্যাগ বের করে একটি গহনার বাক্স বের করে। তার কাছে যা গহনা ছিল তার অর্ধেকটা শিমুর জন্য রেখে বাকি অর্ধেকটা সন্ধ্যার জন্য এনেছে। বাক্সের ভেতর থেকে একটি সোনার চেন বের করে সন্ধ্যাকে পরিয়ে দেয়। এরপর কানের দুল পরিয়ে দিতে চাইলে দেখল সন্ধ্যার কানে সোনার রিং, তাই দুল দুটো রেখে দিল।
এরপর একটি ছোট্ট স্টোনের নাক ফুল বের করে সন্ধ্যার নাকের দৃষ্টি দিলে দেখল নাক ছিদ্র করা নেই। ভদ্র মহিলা মৃদু স্বরে বলে, তুই নাক ফুটো করিসনি? সন্ধ্যা বোঝায় করেছিল, কিন্তু নাকে কিছু না দেওয়ায় ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছে। শিমুর মা মৃদু হেসে বলে, আচ্ছা, কালকে তোকে পার্লারে গিয়ে নাক ফুটিয়ে নিয়ে আসবো। সন্ধ্যার চোখে মুখে ভীতি। এত বড় হয়ে নাক ফুটো করলে তো অনেক ব্যথা পাবে। আসমানি নওয়ান সন্ধ্যার মনের কথা ধরতে পেরে হেসে বলে, আরে ভয় পাস্তাছস কেন? এইটা এইটা এখন খুব সোজা। শিমুর মা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, মেশিন দিয়ে চোখের পলকে ছিদ্র করে দিবে, বুঝলি? একটুও লাগবে না। শিমু কোমরে হাত দিয়ে বলে, খালা, তুমি গ্রাম্য ভাষায় কথা বলো, তাহলে আমার আম্মু এত শুদ্ধ করে কথা বলে কেন? আসমানি নওয়ান মুখ বাঁকিয়ে বলে, সে তোর মাই শহরে আইসা শুদ্ধ শিক্ষা গেছে, আমিও শিখছি, কিন্তু আমার এই ভাষা কইতেই ভাল লাগে। সন্ধ্যা মৃদু হাসল। আসমানি নওয়ানের এই ব্যাপারটা তার ভালো লাগে। শিমুর মা হেসে বলে, আপা, আমি তোমার লাহান করে কথা কইবার পারি, খালি কই না দেখা। শিমুর মায়ের কথা শুনে সবাই শব্দ করে হেসে ফেলে। ধরণীতে দুপুরের কড়া তেজ নেমে শীতল আবহাওয়া বিরাজ করছে। সৌম্য ইরার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। আগামী কয়েকদিন শিমু পড়বে না বলে ছুটি চেয়েছে, তাই সৌম্য এই সময়টাতে ফাঁকা পেলেই চলে এসেছে। মুখটা মলিন, ভালো লাগছে না কিছু। সে একবার ইরাকে দেখতে চায়। কতদিন হয়ে গেল তার ইরাবতীর মুখটা ভালো করে দেখে না। দুদিন আগে সাইড থেকে একটুখানি দেখলো, সাথে ছিল তার জন্য উপহার। এখনো মনে পড়লে বুকটা চিনচিন করে ওঠে। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দৃষ্টি ইরাদের পাঁচতলার আলিশান বাড়ির দিকে রাখে। এই আলিশান বাড়ির মেয়ে ইরা, তার সাথে ইরাকে একটুও মানায় না। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেট থেকে বের করে ইরার নাম্বারে কল করলে নাম্বারটা বন্ধ পায়। হতাশার শ্বাস ফেলে ইরার মায়ের ফোনে কল করলে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয়। ভদ্র মহিলা ভীত কণ্ঠে বলে, সৌম্য বাবা, তুমি এইখানে কেন এসেছো? সৌম্য ইরার মাকে সালাম দিয়ে বলে, আন্টি, ইরাকে একবার নিচে আসতে বলবেন প্লিজ, একবার দেখা করেই চলে যাব প্লিজ আন্টি। দোতলার বেলকুনিতে দাঁড়ানো ইরার মা সৌম্যের দিকে তাকিয়ে শক্ত করে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা কতটা অসহায় মুখে আবদার করেছে। ভদ্র মহিলা তবুও কিছুটা শক্ত কণ্ঠে বলে, এইখান থেকে তুমি যাও, বলছি তো ইরা ভালো আছে, তুমি ওর আশেপাশে আর আসবে না। সৌম্য কিছু বলতে চায়, তার আগেই কল কেটে যায়। সৌম্যর বোধহয় এত অসহায় লাগেনি কখনো নিজেকে। এতটা পর হয়ে গেল সে, একটা বার দেখা করা যায় না তার সাথে। ইরা তার ঘরের জানালার পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার বাবা তার থেকে ফোন কেড়ে নিয়েছে, বলতে গেলে এই ঘরে বন্দি করে রেখেছে। এক সেকেন্ডের জন্যেও ও এই ঘর থেকে তাকে বের হতে দেয় না। মাঝে মাঝে তার সাথে বিয়ে ঠিক করে রাখা রিয়াদ আসলে তাকে বাইরে পাঠায় লোকটার সাথে। ইরা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি নিচে নামিয়ে উল্টো ঘুরতে গিয়েও দাঁড়িয়ে যায় রাস্তার পাশে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাথে সাথে চোখ জোড়া ভিজে যায়। চেঁচিয়ে ডাকে, সৌম্য, কিন্তু তার গলার আওয়াজ বাইরে যায় না। ইরা দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় থাপ্পড় দিতে দিতে কান্না মাখা গলায় বলে, আম্মু, দরজা খোলো আম্মু। দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। ইরা থেমে যায় না, গলার আওয়াজ বাড়িয়ে সমানে ডাকে, আম্মু, দয়া করে দরজাটা খোলো, তোমাদের পায়ে পড়ি আম্মু। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে ইরা দুপা পিছিয়ে যায়। দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলে ইরা চোখ তুলে রিয়াদকে দেখে বিরক্ত হলো। রিয়াদের পাশ কাটিয়ে বাইরে যেতে নিলে রিয়াদ ইরার হাত টেনে ধরে। ইরা প্রচণ্ড রেগে হাত ঝাড়া মেরে সরিয়ে চিৎকার করে বলে, লম্পট, আমাকে ছুবি না তুই। রিয়াদ বাঁকা হেসে বলে, হীরাবতী ডাকার মালিককে দেখে সব ভুলে গেলে সুন্দরী? ইরা ঢোক গেল। রিয়াদ শয়তানি হাসি দিয়ে বলে, রেডি হয়ে নাও সুন্দরী, আমরা শপিংয়ে যাব। ইরা রেগে বলে, আমি তোর সাথে কোথাও যাব না। একদিন গিয়েছি বলে ভেবেছিস আকাশের চাঁদ পেয়ে গিয়েছিস? রিয়াদ গা দুলিয়ে হেসে বলে,
হবু বউয়ের মুখে তুই শুনতে ভালো লাগে। তা সুন্দরী, তোমার সৌম্যকে কি এক্ষুনি ওপরে পাঠাবো? আহারে, বেচারা জীবন দিতে নিজেই পায়ে হেঁটে চলে এসেছে। কথাটা বলতে বলতে পকেট থেকে ফোনটা বের করে। ইরা ঢোক গিলল, অতঃপর চোখ বুজে শক্ত গলায় বলে, চলুন। রিয়াদ শব্দ করে হেসে বলে, বাহ, এক লাইনে পুরো তুই থেকে আপনি, ভালো ভালো। রিয়াদ ঘর থেকে বেরিয়ে যায়। ইরা দৌড়ে জানালার কাছে এসে দাঁড়ায়। সৌম্যকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে তার ড্রয়ার থেকে একটি ছোট্ট চিরকুট বের করে, যেটি এক হাতের মুঠোয় এঁটে নেয়। যে জামা পরেছিল ওভাবেই ইরা রুম থেকে বেরিয়ে যায়। রিয়াদ ইরাকে দেখে সামনের দিকে এগোলে ইরা পিছু পিছু যায়। রিয়াদ হাসতে হাসতে বলে, তোমার সৌম্যের সাথে ভুলেও কথা বলতে যেও না সুন্দরী, তোমার বাবার নজর কিন্তু খুব নিখুঁত। ইরা চুপ থাকলো। বাইরে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়ালে সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে ইরার দিকে। ইরা মাথা নিচু। রিয়াদ হেসে বলে, আমার বউয়ের কাছে কি বাবু? সৌম্য অবাক হয়ে তাকায় ইরার পাশে দাঁড়ানো ছেলেটির দিকে। গত 2 দিন আগে সেই ছেলেটি। সৌম্য ঢোক গিলল, মৃদু স্বরে জিজ্ঞাসা করে, আপনাদের বিয়ে হয়ে গিয়েছে? ইরা কিছু বলার আগে রিয়াদ হেসে বলে, হানিমুনের টিকিট কাটাও শেষ। ইরার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য গলা শুকিয়ে আসলো। সেই ইরার সাথে 2 মিনিট কথা বলতে চাইছিল, কিন্তু এখন কেন যেন আর ইচ্ছে করছে না। সৌম্য রিয়াদের দিকে তাকিয়ে রইল। ছেলেটির গায়ের রং ইরার মতোই ফর্সা। মনে মনে নিজের ওপরে বিদ্রুপ হাসলো। মাথা নিচু করে তার হাতের দিকে কবার তাকালো। গায়ের রংটা তার বেশ ভালোই চাপা। ইরার পাশে সে সব দিক থেকেই বেমানান। দীর্ঘশ্বাস ফেলে বহু কষ্টে উচ্চারণ করলো, আপনাদের খুব সুন্দর মানিয়েছে। রিয়াদ হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ। সৌম্য আর দাঁড়ালো না, 2 পা পেছিয়ে গেল। মাথা নিচু করে রাখা ইরার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। এরপর মৃদু স্বরে বলে, ভালো থাকিস ইরাবতী। কথাটা বলে সাথে সাথেই উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করে সৌম্য। চোখ দুটো ভীষণ ঝাপসা ঠেকে, ভাঙা গলায় বিড়বিড় করে, হৃদয়ের সুপ্ত অনুভূতি বুঝলাম। যে অনুভূতি শুধুই তোকে ঘিরে, অপ্রকাশিত এই অনুভূতি বুক ফেটে প্রকাশ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা হলো, কিন্তু না, বের হতে পারলো না। পুনরায় সেগুলো বুকের ভেতরেই দাফন হলো। কথাগুলো বলে শার্টের হাতা দিয়ে চোখ মুছল। সারা জীবনে একটুখানি সুখ ভুল করেও তার দুয়ারে আসলো না। আহা, কি জীবন তার! গাড়ির ড্রাইভিং সিটে বসেই ইরা নিঃশব্দে চোখের পানি ফেলে। রিয়াদ একটা গান চালিয়ে দেয়, যেন তার খুব আনন্দের দিন। ইরা নিজেকে সামলে নিল। হাতের মুঠোয় ধরে রাখা ছোট্ট চাকুটা মেলে ধরলো, বা হাতের চোখ জোড়া মুছে আর চোখে রিয়াদের দিকে তাকালো। রিয়াদ রাস্তার পাশে গাড়ি সাইড করে, ইরার দিকে ফিরতে নেই। তার আগে ইরা তার হাতের চাকু এগিয়ে নিয়ে রিয়াদের ঘাড়ে বসিয়ে দেয়। জায়গা মতো দিয়েছে। রিয়াদ চোখ বড় বড় করে তাকায়। ইরাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। ইরা ফুঁসতে ফুঁসতে বলে, ইশতিয়াক আহমেদের রক্ত আমি। আমার বাবা যে ডালে চলে, আমি সবসময় তার ওপরের ডালেই চলি। ইশতিয়াক আহমেদের সাথে হাত মিলিয়েছিস তো তার রক্তের ঝাঁজ কেমন দেখবি না? রিয়াদ নিভু নিভু চোখে তাকায় ইরার দিকে। ইরা রিয়াদকে ছেড়ে তার জায়গায় বসে আঙ্গুল উঁচিয়ে বলে, খুব শখ না আমার স্বামী হওয়ার? সৌম্য শেখ ছাড়া আর কারো ইরাবতীর স্বামী হওয়ার অধিকার নেই, বুঝলি? আমার সৌম্যকে মারবি বলেছিলি না? ইরাবতী থাকতে সৌম্যের গায়ে আঁচও লাগবে না, প্রুফ দিয়ে দিলাম। রিয়াদ চোখ বন্ধ করে নেয়। ইরা কথাগুলো বলে তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক মুখ ঢেকে গাড়ি থেকে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় দাঁড়ায়। সৌম্যের কথা মনে আসতেই চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্যর অসহায়ত্বে গেরহা কণ্ঠ কানে বাজে। ইরা 2 হাতের মাঝে মুখ লুকিয়ে ফোপানো কণ্ঠে বিড়বিড় করে, তুই কিভাবে ভাবলি সৌম্য আমি অন্য কাউকে বিয়ে করব? তুই আমাকে কখনোই বুঝলি না। ভীষণ ভালোবাসি সৌম্য। ঘড়ির কাঁটা জানান দেয়
রাত 8টা। শিমু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সব কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে ডাইনিং রুমের সোফায় এসে বসেছে। সন্ধ্যার সাথে গল্প করছে। সন্ধ্যা ইশারায় বোঝায়। শিমু বুঝতে একটু সময় লাগে, তবে শিমুর এতেই বেশ ভালো লাগছে। শিমুর কাছে সন্ধ্যাকে তার মতোই লাগছে, চঞ্চল টাইপ, এই জন্যই বেশি ভালো লাগছে। শিমু সন্ধ্যাকে তার কসিংয়ের একটি কাহিনী শোনাতে চায়। শিমু তখন ক্লাস 7-এ পড়তো। সন্ধ্যা আগ্রহী চোখে চেয়ে, শিমু বলতেই পারছে না, বলার আগেই হাসতে হাসতে ঢলে পড়ছে। সন্ধ্যা বাঁকা চোখে চেয়ে আছে। বেশ কিছুক্ষণ পেরোলেও শিমুর অবস্থা একই রকম দেখে সন্ধ্যা হতাশ হয়। বিরক্ত হয়ে শিমুর হাতটা ধরে টেনে তোলে শিমুকে। বাইরের দিকে টেনে নিয়ে যেতে নিলেই শিমু কোনো রকমে হাসি আটকে থেমে থেমে বলে, আরে ভাবি, কোথায় নিয়ে যাচ্ছ? সন্ধ্যা পিছু ফিরে ডান হাতের আঙ্গুল দ্বারা মাথা দেখায়, এরপর হাতের ইশারায় বোঝায়, তোমাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি, এসো। সন্ধ্যার কথা শুনে শিমুর ভোঁতা মুখ হয়ে যায়। মেয়েকে রাগ দেখিয়ে বলে, ধ্যাত, তুমি তো আচ্ছা মজা নাও ভাবি, কাহিনীটা প্রচুর হাস্যকর, তোমাকে বলে তুমিও হাসতে হাসতে পড়ে যাবে। সন্ধ্যা হেসে বোঝায়, তাহলে বলো। ডান দিকে হেলে পড়ার ভঙ্গি করে বলে, আমিও একটু পড়ে যাই। শিমু হেসে ফেলল সন্ধ্যার কাণ্ডে। আসমানি নওয়ান অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আসে। মেয়েটি এই কয়দিনে কত শান্ত থাকতো, অথচ তার বয়সী একটি মেয়েকে পেয়ে যেন ভেতরের সব চঞ্চলতা উগলে দিচ্ছে সন্ধ্যা। শিমু মা বলে ওঠে, আপা, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই, ও শিমুর সাথে থাকলে সব সময় হাসবে। আসমানি নওয়ান মৃদু হেসে বলে, নিয়ে যাস, ওই ভালো থাকলে আমিও ভালো থাকি। শিমুর মা হেসে বলে, আমাদের জান্নাতের মুখে কত মায়া, তাই না আপা? দু বোনের চোখের কোণেই পানি। শিমু সন্ধ্যার হাত ধরে সোফায় বসায়, এরপর বলতে শুরু করে, ক্লাস 7-এ যে কসিং করতাম, সেই কসিংয়ের কয়েকজন পড়তাম, এই ধরো 10 জনের মতো। রাজীব নাম ছিল তার। তো রাজীব স্যার তখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ম্যাথ করাচ্ছিল, আমরা খাতায় উঠিয়ে নিচ্ছিলাম। স্যারের ম্যাথ করা শেষ হলে সে চেয়ারে বসে আমরা সবাই মনোযোগ দিয়ে লিখছিলাম। হঠাৎই কেমন যেন প্যাপো আওয়াজ শুনতে পাই সবাই। আমি লেখা থামিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার, আপনার মনে হয় ফোন ভাইব্রেট হচ্ছে। স্যার কিছুই বলল না, দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে নিলে ভোটাস করে একটা শব্দ হয়। কথাটা বলেই শিমু শব্দ করে হেসে দেয়, সাথে সন্ধ্যাও। শিমু কোনো রকমে হাসি আটকে বলে, তারপর বুঝলাম আসলে আমি যা ফোনের ভাইব্রেট ভাবছিলাম সেটা আসলে রাজীব স্যারের বায়ু দূষণ। সন্ধ্যা হাসতে হাসতে সোফায় আধ শোয়া হয়ে পড়েছে। কোনো দিকে কোনো দিন এত হেসেছে কিনা মনে পড়ে না। শিমু দাঁত কেলিয়ে হাসে। সন্ধ্যার হাসতে হাসতে নাজেহাল অবস্থা। আকাশ মাত্রই বাড়ি ফিরেছে, ডাইনিং রুম দিয়ে পাশ করে যাওয়ার সময় হাসির শব্দে বাম দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। সন্ধ্যাকে এমন পাগলের মতো হাসতে দেখে ভুরু কুঁচকে যায় তার। পাশে শিমুকে হাসতে দেখে বুঝল এ কোনো কাজ করেছে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ শীতল দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। দুহাত আড়াআড়ি ভাবে গুজে শিমুর উদ্দেশ্যে আকাশ বলে, এখানে কি হচ্ছে? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে, ডান হাতে মুখ চেপে ধরে হাসি আটকায়। শিমু আকাশকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলে, আকাশ ভাইয়া, তোমার বউ হাঁকতে হাঁকতে পাগল হয়ে গিয়েছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মানে? সন্ধ্যা বড় বড় চোখ করে তাকায়। হায় আল্লাহ, এমনিতে আকাশের সামনে এমন সিচুয়েশনে পড়ে তার অবস্থা খারাপ, সেখানে এই শিমু তার মান সম্মান খেয়ে দিল। সন্ধ্যা শিমুর পিছে দাঁড়িয়ে শিমুর পিঠে চিমটি কাটে। শিমু পেছনে হাত বুলিয়ে আহ আওয়াজ করে বলে ওঠে, মিস্টেক আকাশ ভাইয়া, ওটা হাসতে হাসতে হবে। আকাশ কিছুই বলল না। সন্ধ্যা শিমুর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্তির কণ্ঠে বলে, সামনে থেকে সর। শিমু ভুরু কুঁচকে বলে, কেন? আকাশ রেগে তাকায়। শিমু দ্রুত বলে, সরছি সরছি, বলেই আকাশের সামনে থেকে সরে যায়। আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে এসে মৃদু স্বরে বলে, হাসছিলি কেন? পাশ থেকে শিমু বলে, অনেক হাস্যকর কাহিনী, আমি তোমাকে বলছি।
আকাশের রক্ত চাহনি দেখে শিমুর কথা থেমে যায়। মেকি হেসে বলে, ভাবি হয়ে হেল্প দিচ্ছিলাম আর কি। আকাশ রেগে বলে, বলেছি না আমি হেল্প করতে। শিমু মাথা নেড়ে বলে, না মানে আমি একটু। আকাশ বিরক্তির কণ্ঠে বলে, এখান থেকে যা, বিরক্ত করিস না। শিমু মুখ ফুলিয়ে বলে, আমি তোমাদের বাড়ির মেহমান। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, যা শরবত বানিয়ে আন, ক্লান্ত লাগছে। শিমু কোমরে হাত দিয়ে বলে, আমি? আকাশ বিরক্ত হয়ে বলে, না, তোর বেয়াদব ভার্সন শিমু। আকাশের কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে। শিমু মুখ গোমড়া করে তার খালার ঘরের দিকে যায়। তার ছেলের নামে বিচার দিবে, তাকে দিয়ে কাজ করাচ্ছে। পৃথিবীতে সব ভাইয়েরাই মনে হয় এমন, বোনকে দিয়ে শুধু কাজ করানোর ধান্দায় থাকে। সন্ধ্যা আকাশের পাশ কাটিয়ে শিমুর পিছু নিয়ে যেতে লাগলেই আকাশ সন্ধ্যার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমাকে যেতে বলেনি? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার পানে চেয়ে একটু এগিয়ে এলে সন্ধ্যা পিছু সরে যায়। মেয়েটি ঢোক গেলে আকাশ ডান হাতের বুড়ো আঙ্গুল সন্ধ্যার গালে টোল সৃষ্টি হওয়া জায়গাটিতে রেখে মৃদু স্বরে বলে, আবার হাসো। সন্ধ্যা ঢোক গিলল। জীবনে প্রথম কোনো পুরুষের এমন একটি আঙ্গুলের স্পর্শ পেয়েই সন্ধ্যার পুরো শরীর কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার দিকে আরো এক পা এগিয়ে এসে বলে, হাসো। সন্ধ্যা এলোমেলো দৃষ্টি ফেলে। আকাশ আবারও সন্ধ্যার দিকে এক পা এগিয়ে আসলে সন্ধ্যা দু পা পিছিয়ে যায়। ফলে সোফার সাথে বেঁধে ঠাস করে সোফার উপরে পড়ে যায় সন্ধ্যা। আকাশ বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ডান পা ভাঁজ করে সোফার উপরে রেখে বাঁ পা মেঝেতে রেখে সন্ধ্যার দিকে ফিরে বসে আকাশ। সন্ধ্যা বুঝতে পেরে দ্রুত সোফা থেকে উঠতে নিলে আকাশ বাঁ হাতে সন্ধ্যার ডান হাত ধরে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে রেগে বলে, পালাচ্ছ কেন? এসব আমি পছন্দ করি না। সন্ধ্যা ঢোক গেলে, এই লোকটার কি হয়েছে? তার সাথে এমন অদ্ভুত বিহেভ করছে কেন? আকাশ আবারও বলে, হাসো। সন্ধ্যা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আকাশকে তার কাছে আপাতত এক অদ্ভুত প্রাণী লাগছে। হুট করে আকাশের এইরকম বিহেভ, সন্ধ্যার মাথা ঘুরছে। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে তার দিকে ফিরিয়ে শক্ত গলায় বলে, হাসো ইডিয়েট। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। এই লোকটা কি পাগল? তাকে ধমকিয়ে বলছে হাসতে। এমন পরিস্থিতিতে তার কান্না পাচ্ছে, সে হাসবে কি করে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। এটি গল্পের তৃতীয় অংশ। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজ ডিআরএম সোহাগানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।